প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমি বাচ্চ এবং বাচ্চ পরিবর্তন এই অধ্যায়টা আজকে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা বাচ্চ এবং বাচ্চের প্রকারভেদ এতটুকু আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা আমার সাথে সাথে শুরু করো। আমরা দেখি নজরুল, অগ্নিবীণা, লিখেছেন। আর একটা বাক্য লিখি, নজরুল কর্তৃক অগ্নিবীণা লিখিত হয়েছে। লক্ষ্য করো, এই দুইটা বাক্যের কথা কিন্তু একই, কিন্তু এখানে প্রকাশভঙ্গিটা ভিন্ন। বুঝতে পারছো তো? নজরুল অগ্নিবীণা লিখেছেন আর নজরুল কর্তৃক অগ্নিবীণা লিখিত হয়েছে। তাহলে আমরা বাচ্চার সংজ্ঞাটা এভাবে দাঁড় করাতে পারি যে দুইটা বাক্যের অর্থ একই, কিন্তু প্রকাশভঙ্গিটা ভিন্ন। তো বাচ্চার সংজ্ঞাটা লেখো, বাক্যে বিভিন্ন ধরনের এই প্রকাশ ভঙ্গিতে বাচ্য বলে। তাহলে বাক্যের বিভিন্ন ধরনের এই প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। এই যে প্রকাশটা হলো নজরুল অগ্নিবীণা লিখেছেন এবং নজরুল কর্তৃক অগ্নিবীণা লিখিত হয়েছে, এটাই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি। তাহলে তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার হলো বাচ্য কাকে বলে। এখন আমরা দেখব বাচ্যের প্রকারভেদ। বাচ্য প্রধানত তিন প্রকার। আমরা শুরু করি। বাচ্য প্রথমটা হচ্ছে কর্তৃবাচ্য, দ্বিতীয়টা হচ্ছে কর্মবাচ্য, এরপরেরটা হচ্ছে ভাব বাচ্য। তাহলে এখন আমরা আগে কর্তৃবাচ্যটা বুঝে নিই, তারপর একটা একটা আলোচনা করব। তাহলে প্রথমে কর্তৃবাচ্যের সংজ্ঞাটা আমরা লিখি, যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য থাকে এবং ক্রিয়াকর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। আমরা যে সংজ্ঞাটা লিখলাম সে আলোকে এখন উদাহরণে যাব। মনে করো রবিন বল খেল। এখানে দেখো কর্তা হচ্ছে রবিন, বলটা হচ্ছে কর্ম, আর খেলাটা হচ্ছে ক্রিয়া। এই তো, এতটুকু বলে তোমাদের বুঝতে আশা করছি কোনো অসুবিধা নেই
যে যে বাক্যের কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্য। তাহলে আরেকটা উদাহরণে যাই। দেখো, পুলিশ আসামিকে ধরেছে। তাহলে এখানেও আমরা দেখছি কর্তা, কর্ম, আর ধরেছে হচ্ছে ক্রিয়া। তাহলে এর আগের উদাহরণে আমরা দেখেছি রবিন বল খেলে। তাহলে এই খেলে ক্রিয়াটা সরাসরি কর্তাকে অনুসরণ করছে, এবং এখানে ধরেছে ক্রিয়াটা অনুসরণ করছে পুলিশকে। তাহলে এই যে সংজ্ঞা এবং উদাহরণ এর মধ্য থেকে আমরা বাক্যের বিশ্লেষণে যাব। বাক্য বিশ্লেষণটা আমাদের প্রয়োজন হবে আগামী ক্লাসে যখন বাক্য পরিবর্তনের নিয়ম শিখাবো। এই অংশটুকু তোমাদের অবশ্যই লাগবে, খাতায় তোমরা ভালো করে তুলে রাখো। তাহলে আমি এখন আগে বিশ্লেষণটা যাই। তাহলে তারপর হচ্ছে কর্তা, কর্ম, এটা হচ্ছে ক্রিয়া। এই বাচ্চের সাথে বিভক্তি সরাসরি সম্পর্কিত। তোমাদের এসএসসির এমসিকিউ প্রশ্নগুলোতে দেখবে কর্তৃবাচ্যে কর্মে কোন কোন বিভক্তি ব্যবহৃত হয়। তাহলে এই বাচ্চের সাথে বিভক্তি সরাসরি সম্পর্ক। এখন আমরা প্রথমে দেখেছিলাম, প্রথমে আমরা পড়ছি কর্তৃবাচ্য। এই তো কর্তৃবাচ্যের মধ্যে পড়ছে কর্তাতে আমরা দেখেছিলাম রবিন। রবিনের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে সেটা হবে কি শূন্য বিভক্তি। তাহলে এক বচনে শূন্য বিভক্তি। একইভাবে পুলিশের সাথেও কোনো বিভক্তি যুক্ত নেই। তারপর ওখানে আমরা দেখেছিলাম রবিন বল খেলে, তাহলে কর্মেও সেটা শূন্য, এবং এখানে হচ্ছে আসামি কে থাকাতে হয়ে যাবে দ্বিতীয়া বিভক্তি। তারপরে আর এখানে ক্রিয়াটা হচ্ছে কর্তা অনুসারী। তাহলে দেখো কর্তৃবাচ্যের মধ্যে সাধারণত ব্যবহৃত হয় কর্তায় সবসময় শূন্য বিভক্তি থাকে, কর্মে শূন্য দ্বিতীয় বিভক্তি সাধারণত ব্যবহৃত হয়, আর ক্রিয়া হয় কর্তা অনুসারী। এরপর আমরা যাব কর্মবাচ্যে কর্ম বাচ্য। তাহলে যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধান রূপে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে। আমরা এখন তাহলে উদাহরণের মাধ্যমে কর্মবাচ্যটা বুঝে নেব। কর্তৃক আসামি
আদৃত হয়েছে। তাহলে এখানে দেখো পুলিশ কর্তৃক, এটা হবে আমাদের কর্তা। তাহলে এটা হচ্ছে কর্তা, আসামি হচ্ছে কর্ম, আধৃত হয়েছে ক্রিয়া। আরেকটা দিচ্ছি উদাহরণ, কৃষক কর্তৃক, কৃষক কর্তৃক ফসল উৎপাদিত হয়। একইভাবে আমরা পাচ্ছি এখানে কর্তা হবে কৃষক কর্তৃক ফসল, হবে কর্ম, উৎপাদিত হবে ক্রিয়া। লিখেছ? তাহলে এখানে আমরা দেখছি একটা কর্তৃক শব্দ, কর্তৃক বিভক্তিটা ব্যবহৃত হচ্ছে। এখন আমরা চলে যাব, এটার উদাহরণগুলো আমরা বিশ্লেষণ করব। তাহলে বিশ্লেষণে যাই যখন, বিশ্লেষণে হচ্ছে বাচ্য আমরা পড়ছি, তারপর হচ্ছে যে কর্তা, কর্ম, আর এখানে হচ্ছে ক্রিয়া। তাহলে বাচ্চা আমরা কোনটা পড়ছি? কর্ম। তাহলে আমরা ওখানে উদাহরণ দেখেছি পুলিশ কর্তৃক, আর ওদিকে দেখেছি কৃষক কর্তৃক। তাহলে এখানে কোনটা ব্যবহৃত হচ্ছে? কোন বিভক্তি? কর্তায় তৃতীয়া বিভক্তি। তাহলে কর্তায় ব্যবহৃত হবে তৃতীয়া বিভক্তি। তারপর কর্মটা হচ্ছে শূন্য বিভক্তি, আর ক্রিয়াটা হচ্ছে যে কর্ম অনুসারী, যেটা আমরা সংজ্ঞায় দেখেছিলাম, কর্ম অনুসারী। তাহলে এই যে প্রত্যেকটা বিভক্তির যে সংযোগটা আছে, এই সংযোগটাই আমার আগামী ক্লাসে আমরা বাচ্য পরিবর্তনের নিয়মগুলো যখন করাবো তখন এই অংশগুলো অবশ্যই আমাদের প্রয়োজন হবে। এখন দেখো আমরা বলেছি যেখানে কর্মের প্রাধান্য থাকে সেটা কর্মবাচ্য, কিন্তু এখন যদি দেখি, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ লিখে নাও, কিন্তু কর্মবাচ্য আমরা দেখেছি এ পর্যন্ত শূন্য বিভক্তি, কিন্তু কখনো 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 কর্মবাচ্যে কর্তা না থাকলে, কর্তা না থাকলে কর্মে দ্বিতীয়া হয়। তাহলে এখন আমরা কি দেখব, একটা কর্মবাচ্যের মধ্যে যেখানে কর্তা না থাকলে কিভাবে কর্ময় সেটাকে কর্মবাচ্যে পরিণত করে সেটাই দেখব। অপরাধীকে জরিমানা করা হয়েছে। তাহলে দেখো এখানে কি নেই, বুঝতে পারছো তো? ঠিক বলেছে শিক্ষার্থীরা, আমাদের কোনো কর্তা নেই, তাহলে আছে কর্ম। তাহলে কর্মটা দেখো কোন বিভক্তিতে যাচ্ছে? দ্বিতীয়া বিভক্তি। তাহলে এই উদাহরণটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে জিনিসটা কি হচ্ছে, এখানে তখন কর্তা কি হয়ে যাবে? কর্তা, যেহেতু এখানে কর্তা নেই, তাহলে এখানে কর্তা নেই, এই কর্মটা হয়ে যাবে দ্বিতীয়া। বুঝতে পেরেছ? যে কর্মবাচ্যের মধ্যে কর্তা থাকবে না, সেখানেই কর্মই সেই বাচ্যটাকে
কর্মবাচ্যে রূপান্তর করবে। তাহলে কয়খানটা হচ্ছে কর্মটা যে অপরাধীকে জরিমানা করা হয়েছে এটার সাথে যুক্ত হয়েছে দ্বিতীয়া বিভক্তি। এরপর আমরা আলোচনা করব ভাববাচ্যটা। ভাববাচ্য ভাব, তাহলে যে বাচ্চে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে। দেখো এখানে উদাহরণ দিচ্ছি, আমাকে এখন যেতে দাও। পর দুয়ে দেখো, তোমার দ্বারা এ কাজ হবে না। আমার খাওয়া হলো না। শিক্ষার্থীরা একটু চিন্তা করে বলো, এখানে কোন কোন বিভক্তিগুলো ব্যবহৃত হয়েছে? আমাকে, তাহলে কে যেহেতু আছে, কে রে, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আবার চতুর্থ বিভক্তিও কিন্তু একইভাবে ব্যবহৃত হয় কে রে দিয়ে, কিন্তু সেটা সেখানে সম্প্রদান অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ সত্য ত্যাগ করে যেটা প্রদান করা হয় সেটাই হচ্ছে সম্প্রদান, অর্থাৎ সেই বিষয়ের ক্ষেত্রে আর কোনোরূপ দাবি রাখা যাবে না। তাহলে এখানে আমরা দিচ্ছি আমাকে এখন যেতে দাও, এটা হচ্ছে কর্তায় দ্বিতীয়া। তারপর তোমার দ্বারা এ কাজ হবে না, এটা কোনটা হবে? দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি। তাহলে এটা হচ্ছে কর্তায় তৃতীয়া। আর আমার খাওয়া হলো না, র এ থাকলে সেটা হবে ষষ্ঠী বিভক্তি। তাহলে এটা হচ্ছে কর্তায় ষষ্ঠী, তাহলে বুঝতে পেরেছ যে বাচ্চার কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। তাহলে আমাকে এখন যেতে দাও, তাহলে এখানে ক্রিয়ার অর্থ মানে যেতে দাওটাই এখানে মুখ্য বিষয়। সেজন্য ক্রিয়ার বিশেষভাবে ব্যক্ত হয়েছে সাথে যুক্ত হয়েছে। এখন আমরা আগের মতো একটু বিশ্লেষণটা বুঝে রাখবো, যেটা আমাদের আগামী ক্লাসের জন্য লাগবে। তাহলে লেখো আগে বাচ্য, কর্তা, কর্ম, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে বাচ্যটা আমরা কি পড়লাম? ভাববাচ্য। কর্তায় আমরা কি কি বিভক্তিগুলো দেখলাম? দ্বিতীয়া, তৃতীয়া এবং ষষ্ঠী। দ্বিতীয়া, তৃতীয়া আর হচ্ছে ষষ্ঠী, আর কর্ম নেই। আর এখানে হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে কি? ক্রিয়াই প্রধান। এবার একটু ভিন্ন প্রসঙ্গ বলি। এই যে আমরা কর্মবাচ্যে পড়েছি যেখানে
কর্তা থাকবে না, কর্মই আবার বাচ্যে রূপান্তর করতে পারে। ঠিক সেভাবে ভাব বাচ্যও দেখা যাচ্ছে কিছু কিছু আছে কখনো 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 ভাব বাচ্যে না থাকলে কর্ম দিয়ে ভাব বাচ্য গঠিত হয়। তাহলে আমরা কর্মবাচ্যও দেখেছিলাম কোনো কোনো ক্ষেত্রে কর্তা নাও থাকতে পারে, সেখানে কর্ম দিয়ে কর্মবাচ্য গঠন হবে। এখন আমরা দেখব ভাববাচ্য কর্তা না থাকলে কর্ম দিয়ে ভাববাচ্য গঠিত হবে। উদাহরণ দিচ্ছি, এ পথে চলা যায় না। এবার ট্রেনে ওঠা যাক। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কর্ম আর এটা হচ্ছে কর্ম। তাহলে এখানে কোনো নেই, কি নেই, কোনো কর্তা নেই, শুধু এ পথে চলা যায় না কি আছে, কর্ম আছে। আর এবার ট্রেনে ওঠা যাক, এখানেও কর্তা নেই, সে কর্ম দিয়েই ভাববাচ্যটা গঠন করা হয়েছে। তোমাদের বইয়ে এই বাচ্যের প্রধানত যে 3 প্রকার, এই 3 প্রকারের পরও আরেকটা বাচ্য বিশেষভাবে আলোচনা করা হয়েছে, ওটা সহ একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। দেখো কর্মকর্তৃ বাচ্য, এটা একটা আবার ভিন্ন ধরনের হয়ে গেল, তাই না? এতক্ষণ আমরা কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য পড়েছি, কিন্তু এখন বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য একসাথে। আগে সংজ্ঞাটা দেখো, যে বাক্যে কর্ম কর্তৃস্থানীয় হয়ে ওঠে, কর্তৃস্থানীয় হয়ে বাক্য করে তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। তাহলে এখন আমরা কি দেখব, যে এই বাচ্যটার মধ্যে কর্মটাই কর্তৃস্থানে ভূমিকায় অবতীর্ণ হবে। তাহলে আমরা দেখে আগে উদাহরণটা দেখো, বাঁশি বাজে এ লগনে, সুতি কাপড় অনেক দিন টেকে। তাহলে দেখো এখানে হচ্ছে সুতি কাপড়, তাহলে বাঁশিটাও এখানে কি মনে হচ্ছে, একটা বস্তু। দেখো বাঁশি বাজে মধুর লগনে, এখানে বাঁশি বাজে, এখানে কিন্তু বাঁশি দেখে মনে হচ্ছে বাঁশি নিজে নিজেই বাজে, কিন্তু বাঁশির পক্ষে তো নিজে নিজে বাজা সম্ভব না, এখানে তাকে নিশ্চয়ই কেউ একজন বাজাচ্ছে। কিন্তু উদাহরণে কিন্তু সংজ্ঞায় বলা হচ্ছে যে বাক্যে কর্ম কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। তাহলে এখানে যে কর্মটা নিজেই কাজটা সম্পাদন করছে বলে মনে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে কর্ম
সুতি কাপড় অনেক দিন টেকে। এখন সুতি কাপড়কে যেভাবে যত্নে রাখতে হয় সেভাবে রাখলেই কিন্তু সুতি কাপড় অনেক দিন দীর্ঘস্থায়ী থাকে। তাহলে কিন্তু সেটাকে যে সেই কাজটা কিন্তু কেউ না কেউ করছে ধরে টেকে। এই জন্যই বলা হচ্ছে কর্মকর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করলাম বাচ্য কর্তৃবাচ্য কি এই প্রসঙ্গে। এখন আমাদের পরের ক্লাসে আমি আলোচনা করব বাচ্য পরিবর্তনের নিয়ম সম্বন্ধে। আজকে যে অংশগুলো পড়িয়েছি এবং যা তোমাদের তোলা থাকলে বাচ্য পরিবর্তন নিয়মগুলো সহজেই বুঝতে পারবে। এখন তোমরা বাসায় যে কাজটা করবে সংজ্ঞাসহ বাচ্য এবং বাচ্যের প্রকারভেদ বিশ্লেষণ করো। এর পাশাপাশি তোমরা বিভক্তির অংশটুকু ভালো করে দেখে রাখবে, তাহলে আমাদের বাচ্য পরিবর্তন করতে আমাদের সহজ হবে। শিক্ষার্থীরা তাহলে আজ এ পর্যন্ত। সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।